দর্শক, সত্যি সত্যি বাংলাদেশে বোধহয় বিরাজনীতিকরণের যে উদ্যোগের সমালোচনা চতুর্দিকে উঠছিল এবং সরকার নানাভাবে সমালোচিত হচ্ছিল যে সরকার রাজনীতির বাইরে কোনো একটা প্রক্রিয়ায় যেতে চায়, রাজনৈতিক কর্মকাণ্ড মুক্ত করতে চায়, বিরাজনীতিকরণের একটা উদ্যোগ নিতে চাইছে সরকার। উদ্দেশ্য এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক দিন ক্ষমতায় থাকা, এরকম আলোচনা সমালোচনা যখন চলছিল তখন এটাও আলোচিত হচ্ছিল যে এই সরকার ক্ষমতায় থাকলে কারা বেশি সুবিধাভোগী হবে, কারা মুনাফা অর্জন করতে পারবে, তারা রাজনীতিকে দূরে রাখতে চায় তাদের স্বার্থে এবং বিরাজনীতিকরণের যে কৌশল সেই কৌশল নানাভাবে কখনো কখনো কুকৌশল অপকৌশল তারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। এরকম আলোচনার ফাঁকেই আমরা গত রাতে ভয়াবহ ঘটনা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী গভীর রাতে মানে মধ্যরাতের পরে তারা রাস্তায় বেরিয়ে আসলেন, গেটের তালা ভেঙে রাস্তায় বেরিয়ে আসলেন এবং উপাচার্যের বাসার সামনে দাবি জানালেন যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। কোথায় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে? হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এই দাবির প্রেক্ষিতে ভিসি প্রথমে আশ্বাস দিলেন, সেই আশ্বাসেও যখন কাজ হলো না তখন প্রক্টর ঘোষণা করে দিলেন যে আজকে থেকে হলে সব ধরনের গুপ্ত প্রকাশ্য সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্টর কিংবা ভিসি এই ঘোষণা কি দিতে পারেন রাতে? সেই দেয়ার অধিকার কি তাদের রয়েছে? হলে রাজনীতি থাকবে কি থাকবে না সমস্ত আবাসিক হলে, সেই সিদ্ধান্ত কি প্রক্টর একা দিতে পারেন কিংবা ভিসি একা দিতে পারেন? এখানেই সব থেকে বড় প্রশ্ন। একটা প্রশ্ন নাম্বার ওয়ান। আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে রাজনীতি থামিয়ে দেয়া, বিরাজনীতিকরণ করা, এই উদ্যোগের পেছনে কারা আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা হচ্ছে সামনেই এক মাসও সময় নেই ডাকসু নির্বাচন, আগামী মাসেই ডাকসু নির্বাচন। তো ডাকসু নির্বাচনও আপনারা চাইবেন, ডাকসু নির্বাচনও আপনারা করবেন, আবার রাজনীতিও নিষিদ্ধ করবেন। ডাকসু আসলে কি? ডাকসুতে কারা ছাত্র প্রতিনিধি হিসেবে যাবে? ছাত্রদের প্রতিনিধিত্ব কারা করবে? সেখানে কি কোনো রাজনীতি থাকবে না? সেখানে কি সাধারণ ছাত্রের ব্যানারেই সব কিছু হবে? আর রাজনীতি যদি বন্ধই করে দিতে চান শিক্ষা প্রতিষ্ঠানে নানা অজুহাত সামনে নিয়ে এসে, তাহলে আগামীর যে দেশ চালানোর জন্য যে রাজনীতিবিদ প্রয়োজন সেই রাজনীতিবিদ কোথা থেকে আসবে? যদি রাজনীতিবিদ তৈরি করার প্ল্যাটফর্ম আপনি নষ্ট করতে চান, তাহলে রাজনীতির মাঠ এবং সংসদের চেয়ারগুলো কারা দখল করবে? আমলারা দখল করবে, ব্যবসায়ীরা দখল করবে, চোর বাটপার ছাচ্চোর এরা দখল করবে। এরা দখল করে দেশটাকে কোন দিকে নিয়ে যাবে একবার কি ভেবেছি আমরা? সেই প্রশ্নগুলোরই সমাধান খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। ব্যাপারটা অনেক চমৎকার, অনেক মজাদার এবং এর মাঝে অনেক সার্কাসের ঘটনাও রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু সেটা বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে যে চিঠিটা ইস্যু করা হয়েছে সেই চিঠিটা আমরা একটু পড়ব। সেখানে 7টা পয়েন্ট দেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলো পড়লে আমরা অনেক কিছু বুঝতে পারবো। তারপরে আমরা আলোচনা করার চেষ্টা করব যে গভীর রাতে, প্রায় শেষ রাতে রাস্তায় নেমে আসছে কারা? ছাত্রছাত্রীদের, মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রীদের রাস্তায় নামিয়ে আনছে কারা? পেছন থেকে কলকাঠি কারা নাড়াচ্ছে? ছাত্রদলের হল কমিটি দেওয়ার দিনই এই ঘটনা কেন ঘটল? তার মানে কি রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যখন নির্বাসিত কিংবা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তখন কি এরকম ব্যাপার স্যাপার চলছে যে এবার ছাত্রদল এবং বিএনপিকেও মাইনাস করার ফর্মুলার দিকে এগোচ্ছে দেশের রাজনীতি? যদি সেটা হয় তাহলে
আবারও একটা 111, আবারও একটা অশনি সংকেত, এবং সেটা রাজনীতির জন্য ভয়াবহ একটা বার্তা হয়ে আসবে। কি বলা হলো সেই চিঠিতে? সেই চিঠিতে বলা হলো 1 নম্বর পয়েন্টে যে 17/7/2024 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে হল প্রশাসনের জরুরি সভায় হলে সকল প্রকার ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। উক্ত প্রজ্ঞাপন এখনও বহাল আছে। বলা হচ্ছে উক্ত প্রজ্ঞাপন এখনও নাকি বহাল আছে। এখনও যদি বহাল থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে কিভাবে রাজনৈতিক দলগুলো? কিভাবে শিবির মিছিল করছে, কিভাবে বাম দল মিছিল করছে, কিভাবে এনসিপির ছাত্র সংগঠন তৈরি হচ্ছে, কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ছাত্র সংগঠন তৈরি হচ্ছে, তারা মিটিং মিছিল করছে কিভাবে? উত্তর কি আছে? এরপরে তারা বলছে যে উক্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ইউনিয়নের নাম উল্লেখ ছিল। প্রজ্ঞাপনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অন্যান্য সকল বর্তমান ভবিষ্যৎ রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম যুক্ত করা হলো। 2 জুলাই আগস্ট 2024 তারিখে বর্বরোচিত হামলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অত্র হলের ছাত্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 হলে প্রকাশ্যে ও গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। 4 হলের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ। 5 হলের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড হল প্রশাসন পরিচালনা করবে, তবে কেউ হলে কিছু দিতে চাইলে তা হল প্রশাসনের কাছে অর্পণ করতে হবে এবং হল প্রশাসন নিজ উদ্যোগে হলের নামে তা স্থাপন করবে। এটা সম্ভবত ছাত্রদল এবং ছাত্র শিবিরের পানির ফিল্টার দেয়াকে কেন্দ্র করে লেখা হয়েছে এবং গত রাতে পানির ফিল্টার ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। 6 হলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দলীয় ব্যানারে যেসব সরঞ্জাম প্রদান করা হয়েছে সেসব থেকে দলীয় নাম অপসারণ করতে হবে। বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটিভুক্তরা পদত্যাগ ও মুসলেকা প্রদান সাপেক্ষে হলে অবস্থান গ্রহণ করতে পারবে, অন্যথায় তাদের হল থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ ছাত্রদল যে কমিটি দিয়েছিল সেই কমিটিতে যাদের নাম আছে তারা হয় মুসলেকা দেবে, যে এই মর্মে মুসলেকা দিচ্ছি যে আমি আর জীবনে রাজনীতি করব না, হয়তো এরকমই কিছু লেখা থাকবে, মুসলেকা দিয়ে ক্ষমা চাইবে, অথবা তাদেরকে হল থেকে বহিষ্কার করা হবে। এই চিঠিটা ছড়িয়ে পড়েছে। এই চিঠিটা এই চিঠি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির চিত্র হয়, মানে রাজনীতি নিষিদ্ধ করার চিত্র হয়, তাহলে প্রশ্ন যেটা আসে, যে প্রশ্ন প্রথমেই করেছে, যে প্রক্টর কিংবা ভিসি এই সিদ্ধান্ত দিতে পারেন কিনা? উত্তর হলো পারেন না। তারা সিদ্ধান্ত দেওয়ার মালিক নন। বিশ্ববিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত দিতে হলে সেটা সিন্ডিকেটে পাশ করতে হবে, সিনেটে যেতে হবে। সিন্ডিকেটে পাশ না করে আপনি কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারবেন না, এটাই আইন। সুতরাং প্রক্টর এবং ভিসি সরাসরি আইনের বরখেলাপ করেছে। গুটি কয়েক ছাত্রদের এবং এদের উদ্দেশ্য বিচার বিশ্লেষণ না করে মধ্যরাতে এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট ভিসি এবং প্রক্টর আইন লঙ্ঘন করেছে। এখন আইন লঙ্ঘনের জন্য যদি কেউ আদালতে রিট করে ফেলে তাহলে কি অবস্থা হবে? আরেকটা ব্যাপার হচ্ছে যে সামনে মাসে যে কথা বলছিলাম, যে সামনে মাসে ডাকসু নির্বাচন। এখন ডাকসু নির্বাচনে ছাত্র প্রতিনিধি হিসেবে কারা অংশগ্রহণ করবে? সেখানে রাজনৈতিক দল কেউ অংশগ্রহণ করতে পারবে না। যদি রাজনৈতিক দল অংশগ্রহণ করতে না পারে তাহলে একটা ভিন্ন চিত্র, যে রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে না, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অংশগ্রহণ করতে হবে। সেখানে ছাত্রদল, শিবির, ছাত্র ইউনিয়ন এরকম নাম নেওয়া যাবে না। এতে কাদের সুবিধা? এতে কি তাদের সুবিধা যারা নতুন রাজনৈতিক দল করছে, তারা কৌশলে তাদের প্রতিনিধি যেন ডাকসুতে ক্ষমতাবান করতে পারে সেরকম একটা প্রস্তুতি গোপনে গোপনে করছে এবং সেই প্রস্তুতি সম্পন্ন করার জন্যই বিরাজনীতিকরণের বিশ্ববিদ্যালয়ে বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এগিয়ে নিচ্ছে? সেটাই কি সত্য? যদি সেটা সত্য হয় তাহলে ভয়াবহ ফাঁদে পা দিচ্ছি আমরা। আপনি ডাকসু নির্বাচন করবেন, ডাকসু নির্বাচন চাইবেন, ডাকসু সংসদ চাইবেন, আবার হলে রাজনীতি নিষিদ্ধ করবেন,
ডাকসু নির্বাচনের সাথে সাথে তো হল সংশোধনের নির্বাচন হবে, তো হল সংসদের নির্বাচনে কারা প্রতিনিধিত্ব করবে? ডাকসু নির্বাচন যখন হবে তখন যদি রাজনৈতিক দলের ছাত্ররা কিংবা ছাত্রীরা অংশগ্রহণ করে, তারা তো তাদের ব্যানারেই ভোট চাইবে, ছাত্রদল তাদের ব্যানারে ভোট চাইবে, শিবির তাদের ব্যানারে ভোট চাইবে, তো তাদের ব্যানার ব্যবহার করতে পারবে না। হলে ছাত্রদের কাছে ভোট চাইতে হলে, ছাত্রীদের কাছে ভোট চাইতে হলে তো আবাসিক হলেই যেতে হবে। সাধারণ মানে ক্যাম্পাসে তেড়ে ধরে কতজন ছাত্রছাত্রীকে পাওয়া যায়, আবাসিক হলেই তো বেশিরভাগকে পাওয়া যায়। সুতরাং নির্বাচনী যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন যখন দলীয় ব্যানারে করতে হবে তখন হলে করতে হবে। তো হলে যদি রাজনীতিই না থাকে তাহলে হলে মুভমেন্টটা কিভাবে হবে? এই প্রশ্নগুলোর সমাধান খুবই জটিল মনে হলেও আমার মনে হয় যে পরিস্থিতির জন্ম দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের সবথেকে মেধাবীরা ভর্তি হন, মানে বুয়েট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দুটো প্রতিষ্ঠানেই তো সবথেকে বেশি মেধাবীরা ভর্তি হন বলে মোটামুটি একটা ধারণা রয়েছে। তো দেশের সবথেকে মেধাবীরা কি এটুকু বুঝতে পারছেন না যে আপনি যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চান, হ্যাঁ ছাত্র রাজনীতির মধ্যে অনেক ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, অনেক কিছু আমরা দেখেছি, সেগুলো মুক্ত করার প্রয়াস সামগ্রিকভাবে আলোচনার মাধ্যমে বের হয়ে আসতে পারে। কিন্তু জোর করে এক ধরনের মবের সৃষ্টি করে প্রক্টরকে বাধ্য করা ঘোষণা করতে, ভিসিকে বাধ্য করা, তার বাসভবন ঘেরাও করে রেখে তাকে বাধ্য করা ঘোষণা করতে, এবং প্রক্টর এবং ভিসি আইনের তোয়াক্কা না করে, সিন্ডিকেটের তোয়াক্কা না করে কয়েকজনের দাবির প্রেক্ষাপটে ঘোষণা করে দিলেন যে এটা নিষিদ্ধ হয়ে গেল আর সেটা আইনে পরিণত হলো। এত সহজ তো পৃথিবী নয়। এখন যদি ছাত্রদল এত বড় একটা সংগঠন কিংবা শিবির, তাদেরকেও প্রশ্ন করা হচ্ছে, যদিও বেশিরভাগ অভিযোগ এরকমই আসছে যে শিবিরের প্রকাশ্য কমিটি নেই, গুপ্ত কমিটি আছে, সেই জন্যই শেষ পয়েন্টে যে প্রশ্নটা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেটা বলাও হয়েছে, প্রক্টর বলেছেন যে প্রকাশ্য এবং গুপ্ত কোনো রাজনীতিই করা যাবে না। তার মানে হচ্ছে যে এক ধরনের স্বীকৃতি দেয়া গুপ্ত রাজনীতির। গুপ্ত রাজনীতি তো কোনো সভ্য রাজনীতি হতে পারে না। গুপ্ত রাজনীতি তো অনেকটা ওই কাপড়ের নিচে থেকে পরিচয় গোপন রেখে একটা দলের সঙ্গে মিশে যাওয়ার ঘটনাটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে লুঙ্গির নিচ থেকে অনেক মানে ছাত্রলীগের মধ্য থেকে অনেকেই বেরিয়ে আসছে যারা আদতে ছাত্রলীগ না, যারা অন্য দল করে এবং অন্য দল হিসেবে 5 আগস্টের পরে আবির্ভূত হয়েছে আমাদের সমাজে। সেরকম যদি গুপ্ত রাজনীতির প্রসঙ্গ আসে এবং গুপ্ত রাজনীতি আছে কিংবা গুপ্ত রাজনীতির অস্তিত্ব স্বীকার করে এরকম একটা নোটিশ দেয়া হয়, তাহলে সেটা আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গর্বের ইতিহাস সব কিছুর জন্য আমার মনে হয় একটা বড় রকমের ধাক্কা। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সূচনা লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় ভূমিকা রেখেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25শে মার্চের রাতে এবং 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস যেটা আমরা পালন করি, সেই 14ই ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানে বাড়ি থেকে বের করে এনে পাকিস্তানিরা হত্যা করেছিল রাজাকারদের সহায়তায়, যেন দেশের বুদ্ধিজীবী শ্রেণী, দেশের বুদ্ধিবৃত্তিক যে চর্চা, সেই চর্চাটাকে থামিয়ে দিয়ে দেশটাকে পঙ্গু করা যায়। সেই ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই গৌরবের ইতিহাসের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি যদি এভাবে একেবারে নগ্ন চেহারায় দেখতে চান কিংবা দেখাতে চান, সেটা জাতির জন্য খুবই দুঃখের। আমার মনে হয় যে মেধাবীদের কাছ থেকে এটা প্রত্যাশা করে না কেউ। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।